সবাইকে স্বাগত জানাচ্ছি সকালে বাংলাদেশে। আবারও সকালে বাংলাদেশ দেখছেন আপনারা। সাথে আছে রুনি এবং আছে এমদাদ। এবং যেভাবে বলছিলাম যে আসলে আমাদের কিছু তথ্য তো আমরা সবসময় আমাদের থেকে দিতেই থাকি, কিন্তু সেই তথ্যটাকে যদি একটু বিস্তারিতভাবে আলোচনা করা যায়, জানা যায়, তাহলে আসলে মন্দ কি। এবং রুনিয়া আমাদের বিরতির আগে বলছিল যে ঢাকাতে অনেক হ্যাপেনিং, ঢাকাতে যখন কিছু হয় আমরা চেষ্টা করি ওই ব্যাপারে আপনাদেরকে জানাতে। আপনারা বিভিন্ন জায়গাতে যদি বিজয় সরণি থেকে শুরু করে আশপাশের এলাকায় যান, আমি ওইদিকে থাকি, দেখেছি যে অনেক প্রচুর লেখা আছে, বিভিন্ন ধরনের মেলা চলছে, বিভিন্ন ধরনের না, দুটো মেলা চলছে, একটা বৃক্ষ মেলা, একটা জাতীয় ফল মেলা। এই ফল মেলা এবং মাশরুম মেলা এ নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে স্টুডিওতে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে আমরা কথা বলবো। আমাদের সাথে যারা আছেন আজকের অতিথি ঢাকার খামারবাড়ি হর্টিকালচার উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক KJM আব্দুল আওয়াল, এবং আরও আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক ডক্টর মোহাম্মদ মেহেদি মাসুদ। ডক্টর মেহেদি এবং ডক্টর জনাব আব্দুল আওয়াল, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। শুভ সকাল। শুভ সকাল। ধন্যবাদ। প্রথমে যে প্রশ্নটা করতে চাই, ঘুম থেকে উঠে কি আসলে ফলটা খাওয়া উচিত কি উচিত নয়? ঘুম থেকে উঠে আমরা যদি একটু দেখি যে আমাদের পাকস্থলীর পজিশনটা কি। পাকস্থলীতে সারা রাত আপনার বিভিন্ন ধরনের অ্যাসিড, বিশেষ করে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, স্ট্রং অ্যাসিড, এবং আমাদের বাইলস থেকে যে সমস্ত সিক্রেশন হয়, হজমকারী যে সমস্ত কেমিক্যালস, এইগুলো ভরা থাকে। অর্থাৎ আমরা যদি কেমিস্ট্রির ভাষায় বলি যে এই পাকস্থলীর অবস্থাটা পিএইচ, যেটা আমাদের একটা ধারণা দেয় যেটা অম্লীয় না ক্ষারীয় পজিশন আছে, সেখানে দেখা যায় যে 1.3 থেকে 3.5 পিএইচ থাকে, অর্থাৎ স্ট্রংলি অ্যাসিডিক কন্ডিশন থাকে। সেই জন্য আমরা বলি যে সকালবেলা উঠে আমরা যদি এক গ্লাস পানি খাই তাহলে ওই অ্যাসিডটা পাতলা করে নেওয়া যায়, অর্থাৎ স্টোমাকের পজিশনটা, পিএইচটা একটু বেড়ে যায়। অর্থাৎ পানি খাওয়াটা কিন্তু খুবই একটা সায়েন্টিফিক একটা ভালো কাজ পানি খেলে। এরপরে আমরা কি ফল খাবো, খাওয়ার আগে না খাওয়ার পরে খাবো? আমরা মিষ্টি জাতীয় ফল খাওয়ার আগে খেলে কোনো ক্ষতি নেই। যেমন আমি যদি পাকা আম খাই, যেমন আজকে সকালে ভোরবেলা 5টার সময় আমি পাকা আম খেয়েছি, খুব মিষ্টি আম। তাহলে পাকা আম যদি খাই, আম তো আপনারা জানেন যে মোস্টলি কার্ব, মানে এনার্জি দেয়, এবং সেখানে অন্যান্য পুষ্টির মধ্যে ভিটামিন সি, আয়রন, ভিটামিন এ পাকা আমে। এখন পাকা আম খেলে কোনো ক্ষতি নেই। কাঁঠালের ভিতরে কার্বোহাইড্রেট আছে, এবং কাঁঠাল জাতীয় ফল হিসেবে কাঁঠাল কিন্তু পুষ্টির একটা আধার, অনেক পুষ্টি যেটা অন্য ফলে নাই। বিশেষ করে যেমন সেলেনিয়াম আমাদের অত্যন্ত পুষ্টিকর একটা উপাদান, আমাদের শরীরে ওটা প্রোটেকশনের কাজ করে বডিতে, সেটা আমাদের কাঁঠালে আছে। সাধারণত অন্যান্য ফলে, আমাদের বাংলাদেশি ফলে নাই, যেটা কাঁঠালে আছে। ঠিক একইভাবে আমরা যদি তরমুজ খাই, তরমুজ তো মিষ্টি, খেলে কোনো ক্ষতি নেই। আমরা যদি খেজুর খাই, খেজুর মিষ্টি, ক্ষতি নেই। এই ধরনের আমরা চিন্তা করব মিষ্টি জাতীয় ফল খাওয়ার আগে খেলে কোনো ক্ষতি নেই। তার মানে হচ্ছে ডক্টর মাসুদ, আপনি যেটা বলছেন যে মিষ্টি জাতীয় যদি না হয়, টক হয়, তাহলে এটা না খাওয়াটা। টকের মধ্যে অনেকে বলে যে সকালে যে আমরা এক গ্লাস পানি খাবো, এখানে লেবুর পানি দেবো কিনা। লেবু, দেখেন, লেবু জাতীয় ফলে আমরা বলি সাইট্রাস ফল। সাইট্রাস ফলে থাকে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কিন্তু দুর্বল অ্যাসিড, এত দুর্বল সাধারণত খালি পেটে পানি খেলে, যেমন আমি খালি পেটে পানি খাই যখন, একটু বমি বমি ভাব লাগে সকালবেলা, কিন্তু 2 ফোঁটা লেবুর রস দিয়ে খেলে ওই বমি ভাবটা থাকে না। আর এই 2 ফোঁটা লেবুর রসে 1 গ্লাস পানিতে ওই স্ট্রং অ্যাসিডের সঙ্গে কোনো প্রভাব বিস্তার করতে পারে না, যার কারণে কয়েক ফোঁটা লেবুর পানি দিয়ে যদি কেউ পানি খায় তাহলে ক্ষতি নাই। উপকার আছে, তো উপকার আছে। আচ্ছা, মানে কিন্তু সাইট্রিক অ্যাসিড কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড না। সবসময় মনে রাখতে হবে যে লেবুতে যে খুব ভরা ভিটামিন সি আছে তা কিন্তু না। যেমন ভিটামিন সি যদি চান, তাহলে আমলকিতে, পৃথিবীতে যত ফল আছে আমলকিতে সবচেয়ে বেশি আছে, এবং সেকেন্ড বিগেস্ট ভিটামিন সি যেটা আছে সেটা হচ্ছে পেয়ারা। তাহলে পেয়ারা আমাদের অ্যাভেলেবল, এবং আমাদের
এই বর্তমান সরকারের এই যে প্রকল্পের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের রিপোর্টসের কারণে 12 মাস আমরা পেয়ারা পাচ্ছি। তাহলে আমরা পেয়ারা খাওয়ার অভ্যাসটা করি ভিটামিন সির জন্য, ভিটামিন এর জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা যদি আমাদের জনাব আব্দুল আওয়াল আপনার কাছে আসি, মেলা নিয়ে কথা হচ্ছিল। আমরা জানি যে 3 দিনের মেলা, বৃহস্পতি শুক্র, আজকে শনিবার রাত 8টা পর্যন্ত চলবে। মেলাতে আপনাদের রেসপন্ড কেমন পেয়েছেন? বিপুল সাড়া জেগেছে। গত বছর আমাদের মেলা হয়নি, এই বছর মেলা হচ্ছে। 22 সনে হয়েছিল, 23 সনে মেলা হয়নি কৃচ্ছ্রতা সাধনের জন্য। তো আসলে আমাদের মেলা করা তো খুবই প্রয়োজন। সেই প্রয়োজনীয়তার দিক বিবেচনা করে এবছর মেলা করা হচ্ছে এবং ব্যাপক সাড়া ফেলেছে। সারা দেশে 64টা জেলায় এবং উপজেলায় একসঙ্গে কিন্তু এই মেলা, জাতীয় ফল মেলা শুরু হয়েছে। তাই তো বিশাল আয়োজনের একটা বিষয়, কারণ 64টা জেলা এবং উপজেলাতে একই সময় এই 3 দিন ব্যাপী সেখানে আসলে মেলাগুলো হচ্ছে, ওখানকার কৃষি সম্প্রসারণ মানে অধিদপ্তর বা অফিসগুলোতে। জি, মানে মেলার মূল উদ্দেশ্যটা কি মানে আপনারা করছেন? আসলে মেলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মেসেজটা পৌঁছে দেওয়া যে ফলের পুষ্টি। আপনার ভেবে নেন যে আমাদের যে 2030 যে আমাদের যে এইচডিজি অর্জন হবে, সেই এইচডিজি অর্জনে আমাদের জিরো হাঙ্গার আমাদের যেতে হবে। 2030-তে জিরো হাঙ্গারে যেতে হবে, ক্ষুধামুক্ত যেতে হবে। তা আসলে আমরা তো এখনই ক্ষুধামুক্ত, কিন্তু কিসে আমাদের ক্ষুধা আছে আর কিসে আছে? পুষ্টিতে আছে। তো পুষ্টির যে মানে এই যে ভিটামিন এবং খনিজের যে আধার, সেটা হচ্ছে ফল। তো ফল, আমাদের যে দেশীয় ফলগুলো আছে সেই ফলগুলো আমাদের যেমন এই মেলায় প্রায় 72 রকমের দেশীয় ফল এসেছে, আর এক আমেরই অন্তত মানে 70 রকমের জাত এসেছে। তো এই যে দেশি ফলের যে পুষ্টি, এই পুষ্টি নিয়ে আমরা সর্বসাধারণ হাতের নাগালে, একটা মানুষের বাড়িতে যদি একটা সবেদা গাছ থাকে, সারা বছর সেই সবেদা থেকে সে পুষ্টি আহরণ করতে পারবে। এই পুষ্টি যদি আমাদের না আসে, তাহলে তো আমরা আমাদের মানে লক্ষ্যে পৌঁছতে পারবো না। পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে কারণ পুষ্টির জায়গা যদি বলেন জনাব আওয়াল, আপনারা এই জায়গাটা কিন্তু যথেষ্ট কাজ করছেন। আপনার সাথে আমার কিন্তু মেলার প্রথম দিন, আমি যখন মেলায় একজন দর্শনার্থী হিসেবে গেলাম, দেখা হলো, অনেক ভালো লেগেছে। কিন্তু আমি আসলে আম খেতে চাই, কিন্তু আমি কিনতে পারছিলাম না, কারণ একজন গ্রাহক হিসেবে আমার মনে হচ্ছিল এই আমটা কি যেটাকে কি বলে যে কোনো ধরনের কেমিক্যাল মুক্ত কিনা। মানে আমি ওখানে যতগুলো জায়গায় গেলাম, আপনাদের কৃষি সম্প্রসারণের যে স্টলগুলো আছে তারা তো এটা বিক্রি করে না, এটা প্রদর্শনীর জন্য। অন্য জায়গাগুলো যে এখন গেলাম, আমি জানি না যে এটা কি অথেন্টিক কিনা, যে এখানে কোনো কেমিক্যাল কিছু দেয়া আছে কিনা। আমি কাঁঠাল কিনে নিলাম, এমন কিছু কিনে নিলাম যে যাতে আসলে কোনো কেমিক্যাল না থাকতে পারে। ফুড সেফটি নিয়ে কি আপনারা পুষ্টির পাশাপাশি? অবশ্যই, আমাদের তো ব্রতই সেটা যে ওই যে 2030 যে জিরো হাঙ্গার, সেটা পুষ্টি দিয়ে আমাদের পূরণ করতে হবে। আমাদের তো এমনি কার্ব আছে, সিরিয়াল জাতীয় খাদ্য আছে, কিন্তু সেই খাদ্যটা নিরাপদ হতে হবে, সেফ ফুড হতে হবে। তো সেই দিক থেকে আমাদের এখন বাংলাদেশ সরকারের যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেসের যে এই দক্ষিণ পূর্ব এশিয়ায় যে জিএপি বলে বা গ্যাপ, সেই গ্যাপ নীতিমালা তৈরি হয়েছে। এখন আমরা গ্যাপ নীতিমালার আওতায় আমরা ফল ফলাদি উৎপাদন করছি এবং বিদেশে রপ্তানি করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমি একটু নিজে বোঝার জন্য বলছি। তার মানে আমি যে ওইখানে আমগুলো আছে কিংবা অন্যান্য ফলগুলো আছে, এইটার কি নিশ্চয়তা আছে যে এখানে কোনো কেমিক্যাল দেওয়া হয় না? না, কেমিক্যাল দিয়ে তো আসলে ফল পাকানোর প্রয়োজন পড়ে না। আমাদের যে দেশে যে পাকানো হোক, বড় করা হোক, আমি ঠিক জানি না যে কি, বাট আমার মনে ধারণা যে কিছু না কিছু দেয়, যে কারণে খায় না। আমার অনেক বন্ধুরা আছে, ওরা বাইরে থেকে কেউ গেলে মানে 20 কেজির কার্টুন করে নিয়ে আসে, কিন্তু দেশের ফল খুব অথেন্টিক না হলে খায় না। একটা দুইটা সোর্স থেকে যেখানে জানে যেখানে কেমিক্যাল দেওয়া হয় না। আসলে মানুষের ভ্রান্ত ধারণা। আমাদের যে এই যে আম এই ফলটা হচ্ছে, একে বলে হচ্ছে ক্লাইমেট্রিক ফ্রুট। এই আম যখন গাছে থেকে পাড়া হয়, তখনই এর শ্বসন ক্রিয়া বৃদ্ধি পেতে থাকে। তো ওই আম দেখবেন যে একটা কার্টুনের ভিতর ভরে ওরা ওই কার্টুনের চারপাশে পেপার দিয়ে
কাগজ দিয়ে দেখবেন যে এটা একটু মুড়ে দেয়, মুড়ে দিলে যে এই আম পাড়ার সঙ্গে সঙ্গে এর শ্বসন বৃদ্ধি পেতে থাকে এবং তাপ উৎপন্ন হয়, হিট জেনারেট করে এবং পরে পানি ছেড়ে দেয়, না ভিজে উঠে চারপাশ হিট হয় আর কি, তাপ উৎপন্ন হয়। এই তাপ উৎপন্ন হলে পরে আম এমনি পাকে, মানুষের একটা ধারণা হয় যে এখানে হয়তো বা কোনো কেমিক্যাল দিয়েছে। তো কেমিক্যাল আমাদের দেশে রাইপেন হিসাবে যে ইথ্রেল বা ইথিলিন জাতীয় যে আমাদের রাইপেন ব্যবহার করা হয় নন ক্লাইমেট্রিক ফ্রুটে, যেমন সবজির ভিতর আমাদের টমেটো আছে, টমেটোকে পাকানোর জন্য আসলে দরকার পড়ে, কারণ টমেটো এমনি পেড়ে রাখলে সহজে পাকে না। কিন্তু আমের জন্য এটা মানে গ্রহণযোগ্য না, যে মানুষের যে ভীতি, এই ভীতিটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ভীতি। এবং আমার মনে হয় যে গত কিছু বছর ধরে কিন্তু সরকার খুব মানে স্ট্রংভাবে এই ড্রাইভগুলো দিয়েছিলেন যে ফরমালিন মুক্ত। একসময় আমরা জানি যে এটা খুবই সাংঘাতিক একটা বিষয় ছিল, কিন্তু তারপর কিন্তু সেটাতে খুব কঠোরভাবে দেখা গেছে যেখানেই দেখেছে ফরমালিন সেখানে কিন্তু কেজি কেজি মন ভাবে আম ঢেলে দিয়ে সেখানেও কোনো ত্রুটি হয়েছে, সেখানেও ত্রুটি হয়েছে। কারণ একটা ফল যখন পাড়া হয়, আমি বলেছি একটা ফল যখন পাড়া হয় তখন শ্বসন বাড়ে, ফলটা পাকে। তো ফল পাকতে হলে তাকে সে নিজেই কিন্তু ইন্ডিজেনাসি, মানে ফল তার ক্যারেক্টারই হচ্ছে যে সে ইথিলিন উৎপন্ন করে। তো এই ইথিলিন যেটা জন্মগতভাবে ফল যখন পাকে, আপনার যখন পাকা একটা কলা যেটা একটা কাঁচা কাঁধির উপর যদি রেখে দেন, বা আপনার বাড়িতে যখন কাঁচা এক থোকা কলা কিনে নিয়ে আসবেন, ঠিক একই প্রজাতির আর একটা পাকা কলা যদি ওর ভিতরে রেখে দেন, তো দ্যাটস এনাফ, ওই ফলটা পেকে যাবে। তো এই যে ফল যে নিজেই ইথিলিন উৎপন্ন করে, সেটাকেই আমরা আমাদের ওই মেশিন দিয়ে, একটা ভুল মেশিন দিয়ে সেটাকে আমরা ফরমালিন আইডেন্টিফাই করেছি। আসলে ফরমালিন তো ফর্মালডিহাইড হচ্ছে এটা তো ওই পশম থেকে ব্যাকটেরিয়াতে যেন পচে না যায়, এই পশম থেকে গবেষণায় যে ব্যবহৃত পেসিমেন বা যে সমস্ত উপকরণ, সেগুলোকে রক্ষা করার জন্য ফরমালিন ফরমালিন হতে পারে, কার্বাইড হতে পারে, অন্য কোনো কেমিক্যাল হতে পারে, আমরা মানে এক্সপার্ট না। পাওয়াই যাবে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, মানে আপনি বলছেন যে মোস্টলি নিরাপদ না, এটা তো খুবই আশার খবর। আমরা যদি ফলের এই ব্যাপারটা নিয়ে করি, আমি অনেককেই জানি, আমার কমিউনিটির অনেককে জানি যে তারা শুধুমাত্র নির্দিষ্ট একটা বাগান থেকে, যে বাগানের মালিক পরিচিত, ওখান থেকে বাদে তারা খায় না। আপনি দেখেন গত বছরে এই যে ড্রাগন ফল নিয়ে এটা একটা হইচই বেঁধে যায়। তো ড্রাগন ফলে চাষিরা একটা গ্রোথ হরমোন ব্যবহার করে। গ্রোথ হরমোন এটা কখনই শরীরের জন্য, মানুষের জন্য ক্ষতিকর এটা আমরা আবিষ্কার করতে দেখিনি কাউকে। বিজ্ঞানীরা বলেনি যে এই যে জিবেরেলিক অ্যাসিড বা জিবেরেলিন, সেইটা প্রয়োগ করলে পারে ফলটা একটু বড় হয়, আকারে বড় হয়, রঙে একটু ভিন্নতা আসে। তো এটাই সাংবাদিকরা মানুষের মাঝে এটা বিভ্রান্তি ছড়িয়েছে। অনেক সময় আসলে বিভ্রান্তিগুলো হয় কারণ হয়তো এই তথ্যগুলো আসলে আমাদের তো জানা বা বোঝা আসলে সম্ভব নয় সেই জায়গা থেকে। তো আসলে আমরা যেখানে খাদ্য এবং পুষ্টি এবং আমরা মানে জিরো হাঙ্গার যে ড্রাইভ সরকারের সেই প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম, তো খাবারের ক্ষেত্রে যদি স্যার আমি জিজ্ঞেস করি যে পুষ্টির কথা যখনই আসে তখনই কিন্তু সেখানে জানি যে খনিজের জন্য আসলে আমাকে ফলের কাছে আসলে যেতেই হবে, এবং আমাদের সুষম খাদ্যের যে তালিকা আছে সেখানেও কিন্তু ফল আছে। কিন্তু জাতিগতভাবে আসলে আমাদের খাদ্যাভ্যাসে কিন্তু আমরা দেখি যে একটা কোথাও না কোথাও একটা ঘাটতি আছে, যে খাবারের সাথে যে ফলটা খাওয়া উচিত বা খেতে হয় এবং বিভিন্ন ধরনের ফল দিয়ে যে আসলে বিভিন্ন রকমের পুষ্টি আহরণ করা যায়, সেই ধারণাটা আসলে আমাদের কম। এই জায়গাটাতে আসলে কিভাবে আমাদের কাজ করার দরকার? না, ভালো বলেছেন। যে কথা চলছিল সেখানে হচ্ছে যে আসলেই যে আমাদের ফল মেলা না, বাংলাদেশে এখন আম যেটা আমাদের ফল, জাতীয় বৃক্ষের যে ফল আম বা কিং অফ দ্য ফ্রুটস, এই আম আপনার বাংলাদেশে বর্তমানে নিরাপদ খেতে পারেন যেখান থেকে পারেন, তবে আমটা দেখবেন যেটা পরিপক্ক হয়েছে কিনা। যেমন পরিপক্কতার দিক থেকে বিবেচনা করে আমাদের সরকার কিন্তু কোন আম কখন পাড়তে হবে এটা বলে দিয়েছেন, ম্যাঙ্গো ক্যালেন্ডার করে দেন, ম্যাঙ্গো ক্যালেন্ডার, এবং এটা এলাকা ভিত্তিক। যেমন আপনার আমাদের আমের ক্ষেত্রে আগাম কিছু জাত আছে, সে জাতগুলো পাকা শুরু হয় বৈশাখ মাস থেকে।
যেমন গোলাপ খাস, বৈশাখী, চৈতি, তারপরে আপনার গোবিন্দভোগ, তারপরে গোপালভোগ। গোপালভোগের পরে তারপরে আসে হিমসাগর, ল্যাংড়া, ফজলি, নাক ফজলি, তারপরে হাড়িভাঙা, এইভাবে। আর তারপরে শেষের দিকে আসে জাদুভোগ, বারিয়াম চার, তারপরে বেনানা ম্যাঙ্গো, তারপরে গৌরমতি, তারপরে সবচেয়ে আমাদের বেশি প্রোডাকশন হচ্ছে বাংলাদেশে আম্রপালি। টোটাল মার্কেট ভলিউমের প্রায় 35%। তো এই যে আম্রপালি অত্যন্ত সুস্বাদু, কেমিক্যাল মুক্ত এবং পাকার পরেও বেশ কয়েকদিন থাকে, এবং এটা সারা দেশে চাষি ভাইয়েরা চাষ করে লাভবান হচ্ছেন। এবং আমাদের যে রপ্তানি হচ্ছে আম, তার 80% হচ্ছে আম্রপালি। কারণ আম্রপালির মানে টিকে থাকার ক্ষমতা বেশি, কিপিং কোয়ালিটি বেশি। আমরা যখন ছোট ছিলাম তখন তো আমরা শুধু শুধু ফজলি ল্যাংড়াই শুনতাম। হ্যাঁ, ফজলি ল্যাংড়ার একটা অসুবিধা হচ্ছে, ধরেন 1 বছর ভালো হয়, বেশি ধরে গাছে, 1 বছর কম ধরে, যার জন্য 1 বছরকে বলা হয় অফ ইয়ার, আরেক বছর বলা হয় অন ইয়ার। এই বছর কিন্তু অফ ইয়ার। আবার আমরা জানি যে আমের ক্ষেত্রে কি এরকম আছে যে জোড় সংখ্যার বছর, বেজোড় সংখ্যার বছর ফলন বেশি হবে, ফলন কম হবে, তো অনেক কথাই তো এই ধরনের থাকে। আমাদের দেশে যে সমস্ত আমগুলা, দেশীয় আমগুলা, জাতগুলো, যেমন ফজলি আম, আশিনা আম, এই যে ল্যাংড়া আম স্যার বললেন, তো এই যে এই আমগুলা হারভেস্ট হতে হতে অনেক সময় পেরিয়ে যায়। তো দেখা যাচ্ছে যে সময় যখন পেরিয়ে যায় তখন আবার নতুন করে আম ধরার জন্যে এই গাছ রেডি হতে পারে না যদি চাষি সচেতন না হয়। চাষি যদি সচেতন হয়, আম হারভেস্টের পরপরই যদি ল্যাংড়া, ফজলি বা আশিনা আমের গাছে যদি ফার্টিলাইজার প্রয়োগ করা হয়, তাহলে এই মা গাছ যে যত পুষ্টি ওর ক্ষতিগ্রস্ত হয়েছিল, খরচ হয়েছিল, সেই পুষ্টি আবার যদি সে অর্জন করতে পারে, তাহলে খুব দ্রুতই আবার ফল ধরার উপযোগী হয়ে যায়। এই জন্যে কিন্তু আমাদের এখন এই যে 1 বছর অফ 1 বছর অন, এই প্রবণতাটা প্রায় কেটে গেছে। বাণিজ্যিক পর্যায়ে তো এটা নেই, এখন শুধু সামাজিক প্রেক্ষাপটের গাছ এবং পারিবারিক প্রেক্ষাপটের গাছ, যেটা সেই গাছগুলোতে এই অফ ইয়ার এবং অন ইয়ার আছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা নিব একটা ছোট্ট বিরতি, কিন্তু স্যার আপনি খুব সুন্দর করে বলেছেন মা গাছ, এই বিষয়টার জন্য আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি থেকে কিছুক্ষণের ভেতর ফিরে আসছি আমরা। বিরতির পর সকলে বাংলাদেশ, আপনাদেরকে সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে এমদাদ, এবং আমাদের সাথে দুজন অতিথি আছেন। তাদের সাথে আমরা কথা বলছিলাম, জাতীয় ফলমেলা চলছে, ফলমেলা নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে দুজন অতিথি আছেন, জনাব KJM আব্দুল আওয়াল এবং আছেন ডক্টর মোহাম্মদ মেহেদি মাসুদ। ডক্টর মাসুদ, আপনার কাছে যদি আবার আসতে চাই, এবারের মেলার প্রতিপাদ্য যেটা ফলে পুষ্টি অর্থবেশ স্মার্ট কৃষির বাংলাদেশ, আমরা জানি যে এই স্মার্ট 2041 স্মার্টের কথা বলা হচ্ছে, কিন্তু আসলে স্মার্ট যদি আমার কাছে টেকনোলজি বলি আর কি, আমরা যেগুলো হচ্ছে সেটা হচ্ছে পুরো ভ্যালু সিস্টেমে, ভ্যালু চেইনে আসলে আমরা কতটুক টেকনোলজিকে ব্যবহার করতে পারছি। প্রোডাকশন হচ্ছে, এরপরের অন্যান্য ধাপগুলোতে আমরা কোন জায়গাতে আছি? এই জন্য এই বর্তমান যে কৃষিবাদ্যম সরকার এই যে ফলে পুষ্টি অর্থবেশ স্মার্ট কৃষির বাংলাদেশ এই প্রতিপাদ্যটা ধার্য করেছেন। এখানে দেখেন যে একটা প্রকল্প নেওয়া হয়েছে পার্টনার, সেই পার্টনার প্রকল্পে আমাদের ফলে কোন কোন রোগ হয়, বিশেষ করে ভালো মানে মেন ফলে, সেখানে পেস্ট রিস্ক অ্যানালাইসিস করা হচ্ছে এবং সেই অ্যানালাইসিস প্রায় শেষ পর্যায়ে। এরপরে পরিচালক মহোদয় যে বললেন যে আমাদের জিএপি, গুড এগ্রিকালচার প্র্যাকটিস তৈরি করে এর ট্রেসিবিলিটি নির্ধারণ করা হবে। কোন ফল কোথায় প্রোডাকশন হচ্ছে, কোন চাষির ঘরে প্রোডাকশন হয়েছে, একটা কিউআর কোডের মাধ্যমে যখন বিক্রি হবে তখন ওই কিউআর কোডে স্ক্যান করলে বোঝা যাবে যে এই ফলটা কোন জায়গা থেকে আসছে, কোন এলাকা, কোন চাষি এটা প্রোডাকশন করেছে, কি কি জিনিস ব্যবহার করে এটা প্রোডাকশন হয়েছে, এর ফলের ভিতরে কোনো ধরনের রেসিডুয়াল ইফেক্ট আছে কিনা, কোনো কীটনাশকের, বা এই পর্যায়ে কিন্তু চলে আসছে। যার কারণে আমাদের এখন ফল খাওয়াটা বা সবজি খাওয়াটা অনেক নিরাপদের দিকে যাচ্ছে।
আমি সেদিন একটা আমাদের দেশে একটা অনুষ্ঠান হচ্ছিল, সাদাদের একটা এটা বলা যেতে পারে চা নাস্তার মতো একটা, ওখানে একজন ব্যবসায়ী বলছিলেন যে বাংলাদেশের কথা তিনি বলেন নাই, তিনি বলছেন ইন্ডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, বাংলাদেশ ওটার ভেতরে পড়ে এই দেশে। তিনি বলছিলেন যে এখানে রিপোর্ট পাওয়াটা খুব ইজি। যখন বলা হচ্ছিল যে এই জাতীয় জিনিসগুলো কেন তারা ওই দেশে নেয় না, বলছিলেন যে রিপোর্ট পাওয়াটা এইসব দেশে ইজি, কিন্তু আমি জানি না এটার অথেন্টিসিটি কেমন, মানে ওইটা কতটুক যৌক্তিক কোয়েশ্চেন তিনি করলেন। আপনি কি মনে করেন? এখন কিন্তু শুধু রিপোর্টের উপরে ভিত্তি করে উন্নত দেশগুলো কিন্তু তারা ছাড় করে না। কারণ যখনই কোনো ফল যায়, যেমন গত বছর আমরা যখন নেদারল্যান্ডে মেলা করলাম, সেখানে আমরা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল করছিলাম। তা আমাদের এখান থেকে হিমসাগর, ল্যাংড়া এবং আম্রপালি আম গেছিল। তারা কিন্তু সঙ্গে সঙ্গে ল্যাবে টেস্ট করেছে, এবং ল্যাবে টেস্ট করতেই তারা 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় নেয়। যার কারণে আমরা এত চেষ্টা করছি যে বিভিন্ন ফলের কিপিং কোয়ালিটিটা কত বেশি বাড়ানো যায় এই ল্যাবে টেস্টে। সুইডেনে আমাদের ফল যাচ্ছে, সেই ফল আবার বিভিন্ন ইউরোপের অন্যান্য দেশে যাচ্ছে। ওরাও কিন্তু ল্যাবের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কার্গো থেকে মাল ছাড়ায় না। এবং শুধু তাই না, ল্যাবের রিপোর্ট যদি ভালো হয় তাহলেই কিন্তু ফলটা তারা রিলিজ করে। আদারওয়াইজ ওই ফল ড্যামেজ করার খরচও কিন্তু ওই যে ওখানে নিয়ে গেছে তাকে দিতে হয়, পুরোটা দিতে হয়। মানে এটাই হচ্ছে প্রোটোকল, এটাই প্রোটোকল। এবং এটা উন্নত দেশে এটা কখনোই তারা জানাতনভাবে রিলিজ করে না। এই জায়গাতে একটা চমৎকার সেফটি বলে তাদের জন্য এটা খুবই তারা এশিওর করার চেষ্টা করে। এইখানে একটা চমৎকার রুনিয়া কথা বলতে চাই। ডক্টর মাসুদ যেটা নেদারল্যান্ডসের কথা বললেন, আমরা এই প্রোগ্রামের মাধ্যমে নেদারল্যান্ডসের যিনি অ্যাম্বাসাডর আছেন মিস্টার রিয়াজ হামিদুল্লাহ, তাকে আমরা আসলে অভিনন্দন জানাতে চাই। আমরা দেখেছি এগ্রি রিলেটেড অনেকগুলো জায়গাতে তার এবং তার টিমের প্রচেষ্টার কারণে আমরা কিন্তু দেখেছি যে মানে বাংলাদেশ থেকে যত এগ্রি যারা করে, জায়ান্ট কোম্পানি থেকে শুরু করে, তাদেরকে তিনি নেদারল্যান্ডসে নিয়ে ওখানকার কমিউনিটির সাথে তিনি দেখিয়েছেন। আমি তার সাথে ইনস্টাগ্রামে আছি, ওখানে দেখা যায় যে তিনি বাংলাদেশকে কত সুন্দরভাবে প্রমোট করতে চান। এইখানে স্যাররা তো আসলে তাদের জায়গা থেকে তারা করছেন। মানে পুরো আমরা যদি ইকোসিস্টেম বলি, আমাদের যে 80টা এম্বাসি হাই কমিশন আছে, তারাও কিন্তু ওই কমিউনিটিতে আমাদেরকে যখন প্রমোট করবে তখন আসলে এই হ্যান্ডশেকিংগুলো হবে এবং তখনই ব্যাপারগুলো আসবে। তিনি একটা এক্সাম্পল দিলেন, আমরা আসলে চাই এরকম এক্সাম্পল 80টা আমাদের যে এম্বাসি হাই কমিশন আছে, আমাদের যে অফিস আছে, তারাও যেন আসলে এইভাবে বাংলাদেশকে, আমাদের প্রোডাক্টকে প্রমোট করেন এবং আমরা ওই কমিউনিটিতে এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারি। এ ব্যাপারে কিন্তু একটা উদ্যোগও নেওয়া হয়েছে। আমাদের দেশে যত যে ডিপ্লোমেটস আছে, এদেরকে কিন্তু আমরা আমের বাগান দেখাতে নিয়ে যাব আগামী 26 এবং 27 তারিখে। সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের একটা উপজেলায়। তারা আমাদের আম কেমনভাবে উৎপাদন হচ্ছে সেটা সরেজমিনে দেখার জন্যে তারা বাংলাদেশের সমস্ত ডিপ্লোম্যাটস যারা আছে তাদেরকে আমরা একখানে করব। মানে দেখেন, মানে ডিপ্লোমেসি কিন্তু এখন এটাই চলে এসছে। আমরা দেখছি অন্য দেশে মানে ডিপ্লোম্যাটরা এসে আমাদের ফুচকাকে সেলিব্রেট করছে। তার মানে আমরা যদি আমটাকে তাদের পরিবার সহ নিয়ে, এটা কিন্তু মানে ট্যুরিজমের একটা অংশ হয়ে যায়। আম তো ডেফিনেটলি আমরা প্রমোট করব, কিন্তু একই সাথে সে গেল ওখানকার কমিউনিটির সাথে মিশলো, মানে সেরকমই তো বলছেন। সেটাই। জি, যেটা আসলে আমরা যেটা নিয়ে কথা বলছি, এখানে আসলে দুইটা বিষয় আমার কাছে মনে হচ্ছে সেটা আমরা আমাদের কোনো পরিকল্পনা আছে কিনা। একটা হচ্ছে আসলে আমরা কি পরিমাণ মানে ফল উৎপাদন করছি, আসলে আমরা কি পরিমাণ ফল রপ্তানি করছি, আসলে আমাদের বিশ্বে আমাদের মার্কেটে কতটুকু তৈরি হয়েছে। আরেকটা হচ্ছে যে ফুড ট্যুরিজম, অথবা আমরা তো জানি যে বিশ্বে আমরা অনেক জায়গায় যাই, সেখানে আমরা অ্যাপেলের গার্ডেন দেখতে যাই, অর্চার্ড দেখতে যাই, ভাইনারি দেখতে চাই। তো ঠিক সেই একইভাবে আমাদের দেশে এই বিষয়টা আসলে করা সম্ভব কিনা। কারণ আমাদের বরিশালে আমরা জানি যে পেয়ারার বাগান আছে, তার পাশাপাশি হচ্ছে আমাদের যদি রাজশাহী যাই, চাঁপাইনবাবগঞ্জে, সেখানে লিচু আছে, আম আছে। তো সেইটাকে আসলে আমরা কোনো ট্যুরিজমের আন্ডারে আনতে পারি কিনা, এই ধরনের কি কখনো আমরা চিন্তা করেছি কিনা, বা সেটা সম্ভব কিনা। যদিও প্রশ্নটা সরাসরি আপনাদের জন্য না, হ্যাঁ, মানে এটার জন্য অন্যান্য স্টেক হোল্ডার এটার সাথে আছেন। সে ব্যবসায় আমি একটা কথা বলি যে আমাদের আমরা যে ভিয়েতনামে দেখেছি যে এগ্রো ট্যুরিজম আছে, সেখানে বাগানে প্রবেশ করে ফল আস্বাদন করা যায় এবং ফল
নিয়েও আসা যায়, নিজে হাতে পেড়ে নেওয়া যায়, কিন্তু প্রচলিত বাইরে মার্কেটের চাইতে একটু মূল্য বেশি হয় নিজে হাতে পারলে। তো আমাদের দেশেও কেউ কেউ এরকম চেষ্টা করছে, যেমন চাঁপাইনবাবগঞ্জের যে নওগাঁর যে পোরশা সাপাহার উপজেলায় এই ধরনের একটা মানে ম্যাঙ্গো ট্যুরিজম বা এগ্রি ট্যুরিজম যেন হয়, এরকম একজন চাষি উদ্যোগ নিয়েছে যে বরেন্দ্র এগ্রো পার্ক। তো বরেন্দ্র এগ্রো পার্ক এখানে তার লক্ষ্য হচ্ছে যে তার বাগানে মানুষ আসবে, ভিজিট করবে, ফি দিয়ে ভিজিট করবে, বাগানে সারা বছর ফল উৎপাদন হয়। আমাদের দেশে তো আসলে 365 দিনই কিন্তু আপনি ফল খেতে পারবেন, যদি আমাদের এত বৈচিত্র্য আছে। তো সেই বৈচিত্র্যগুলো সে ওখানে ইনস্টল করেছে। তো এখন অল্প দিনের মধ্যে সে যদি এটা মার্কেটিং করতে পারে, তাহলে অনেক মানুষ এই এগ্রো ট্যুরিজমে সেখানে যেতে পারবে। যাক, স্যারের কাছ থেকে একটা আশাবাণী আসলে আমরা শুনলাম, আসলে যেটা আমরা ভাবছিলাম সেটা ওইখান থেকে তথ্যটা পাওয়া গেল। না, এটা অনেকেই ভাবছে। জি, আমাদের যে নর্মাল যে রিসোর্টগুলো আছে এর সাথে কিন্তু এই ধরনের আপনি নরসিংদীতে যান, নরসিংদীতে হান্নান বলে একজন এগ্রি ইঞ্জিনিয়ার আছে, সে তার লটকন বাগানের মধ্যে সে একটা রিসোর্ট করেছে। তো সেখানে যদি আপনি যান, তাহলে আপনি লটকনের মৌসুমে যদি যান, তাহলে লটকন নিজে হাতে এটা পারবেন, খাবেন, বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন। এটাও তো এগ্রো ট্যুরিজমের মধ্যেই পড়ে। অবশ্যই অবশ্যই স্যার। ডক্টর মাসুদ, আপনার কাছে যদি আসে, আপনার যে প্রজেক্টটা বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প, যেটা আরেকটু এটার ব্যাপারে আমাদেরকে বলবেন, এবং বছরব্যাপী ফল উৎপাদন যেটা জনাব আউয়াল বললেন যে আমরা বছরব্যাপী পেতে পারি। আমি কিন্তু ধরেন যখন ভোক্তা হিসেবে আমি কিন্তু খুব একটা বছরব্যাপী, আমার কাছে মনে হয় যদি 12 মাস হয়, আমার মনে হয় না 12 মাস খুব অ্যাভেলেবেল থাকে, যেটাকে আমার কাছে মানে যদি দেশের বাইরের হয় সেটা তো 12 মাস অ্যাভেলেবেল থাকে, কিন্তু আমি চাই যে দেশের জিনিসই আমি খেতে, আমাদের জিওগ্রাফিতে যেই ফলগুলো হয়, এইটাতে আমরা কোথায় আছি, এই অংশটা যদি কভার করেন। আমাদের সোনার বাংলায় এটাই সুবিধা হচ্ছে কি, আসলে 12 মাস ফল পাওয়া যায়, মৌসুমী ফল, যেটা ইউরোপ বা আমেরিকা যেখানে শীতপ্রধান দেশ সেখানে পাওয়া যায় না। এটার দেখেন, আপেল, যদি আপেলের কথা বলি যে আপেল বাংলাদেশে হবে বা চেরি বাংলাদেশে হবে, চেরি তো খুবই সুস্বাদু ফল, ইউরোপিয়ান চেরি। আসলে ফল আমাদের বাংলাদেশে যে সমস্ত ফল হয়, আমাদের যে জিওগ্রাফিক্যাল পজিশন বাংলাদেশে, সেখানে আসলে আমরা বলি ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল এরিয়ায় আমরা বাস করি। আমরা তো শীতপ্রধান এলাকা না। তো একটা চেরি ফল হতে গেলে মিনিমাম 2500 ঘন্টা, অর্থাৎ 3 থেকে 4 মাস ঠান্ডা আবহাওয়া লাগে। এবং ঠান্ডা আবহাওয়াটা কতটুকু, মিনিমাম বিলো 7 ডিগ্রি সেন্টিগ্রেড। তো বিলো 7 ডিগ্রি সেন্টিগ্রেড যদি মিনিমাম 3 থেকে 4 মাস থাকা একটা গাছকে রাখা যায়, চেরি গাছকে, তাহলে পরবর্তীতে যখন স্প্রিং আসে তখন ফুল হয়, ফল হয়। তা আমাদের বাংলাদেশে যেহেতু 7 ডিগ্রির নিচে 3-4 মাস হয় না, অতএব আমাদের কখনোই চেরি হবে না। অর্থাৎ এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, যেটাকে বলা হয় চিলিং আওয়ার। তো এই জন্য আমাদের কিন্তু চেরি নিয়ে ভাবনা বা আপেল নিয়ে খুব বিরাট কিছু আশা করা ঠিক হবে না। যদিও আপেল বাংলাদেশ কিন্তু পৃথিবীর মধ্যে আমরা খাবারের দিক থেকে তৃতীয় সর্বোচ্চ আমদানিকারক দেশ আপেল। কারণ আমরা প্রায় 1.5 লক্ষ টন আপেল শুধু আমদানি করি বাংলাদেশে। স্যার, এটা নিয়ে আসলে বিস্তারিত কথা বলবো, যে আসলে আমাদের মানে মৌসুমী ফলগুলো নিয়ে, সেগুলোর গুণাগুণ নিয়ে, কিন্তু একটা বিরতির পরে। দর্শক বুঝতেই পারছেন, এটা হচ্ছে ছোট্ট একটা বিরতি, কিছুক্ষণের ভেতর ফিরে আসছি আমরা। সকালের বাংলাদেশ দেখছেন আপনারা, আমাদের সাথে দুজন অতিথি আছে। ফল মেলা চলছে, ফল মেলা 3য় দিন চলছে আজকে, বৃহস্পতিবার, শুক্র এবং শনি, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলছে। আপনারা যারা এখনো যাননি, ঢাকাতে থাকেন এবং 64টা জেলায় চলছে, আপনারা কিন্তু যে অবশ্যই ভিজিট করতে পারেন এবং সেখান থেকে আমাদের দেশীয় ফলগুলো নিয়ে আসতে পারেন। আমি আজকে যাবো, আমার প্রথম ইচ্ছা ছিল না, কিন্তু স্যারদের সাথে কথা বলার পর মনে হচ্ছে যে না যে আসলে সেটা আমাদের মিস হয়ে যাবে। তা আমাদের সাথে আছেন খামারবাড়ির হর্টিকালচার উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক KJ
এম আব্দুল আউয়াল এবং তার সাথে আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন পরিকল্পের পরিচালক ডক্টর মোহাম্মদ মেহেদি মাসুদ। মাসুদ স্যার, আপনার সাথে ঠিক বিরতি যাওয়ার আগে আমাদের কথা হচ্ছিল যে আসলে ফলের বিষয়টাতে যে বছরব্যাপী ফল হয়তো আমরা আপেল আর কমলা পাই না, বা মালটা যেটা বলি আমরা, বা কিন্তু সেটা পাচ্ছি না, কিন্তু আমাদের নিজস্ব কিন্তু দেশীয় ফল আছে বছরে। যেমন দেখেন সারা বছর যে ফলগুলো পাওয়া যায়, কলা সারা বছর পাওয়া যাচ্ছে, বর্তমানে তরমুজ সারা বছর পাওয়া যাচ্ছে, এটা কি সারা বছর ফল এখন হয়ে গেছে, এবং আনারস সারা বছর পাওয়া যাচ্ছে, ডাব সারা বছর পাওয়া যাচ্ছে, পেঁপে সারা বছর পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের অনেক ফল যেটা সারা বছর পাওয়া যাচ্ছে। আমাদের বর্তমান সরকারের রিপোর্টসের কারণে পেয়ারা এখন সারা বছর, যেখানে আগে 2008 সালের আগে যেখানে পেয়ারা উৎপাদন ছিল মাত্র 1.5 লক্ষ টন, সেটা এখন 7 লক্ষ টনে চলে আসছে শুধু পেয়ারা, যার কারণে 365 দিনই পেয়ারা পাওয়া যাচ্ছে, যেটা অত্যন্ত পুষ্টিকর ফল। এবং ফলের ভিতরে আসলে যে ফাইবার যেমন আছে, তেমন খনিজ আছে, তেমন ভিটামিনস আছে, এইটা আমাদের খুবই প্রয়োজন। মানুষ তারপরেও কেন আমার বাসাতে কোনো মেহমান আসলে আপেল, কমলা এবং আঙুর নিয়ে আসে? দেশি ফল এখন হয়তো আম কিছুটা আনে আমের সময়, কিন্তু এইটার কারণটা কি? এই ভালোবাসাটার কারণটা কি? ফলের কি কোনো অতি গুণাগুণ আছে এই 3টা ফলের? মানে একেবারে বিদেশি ফল, আমি জানি যে এটা হয়তো 1 মাস আগে বাগান থেকে তোলা হয়েছে। আঙুর তো খুবই একটা সেন্সিটিভ, খুব নরম, বাট ওকে তো দেখলে মনে হয় যে ও খুব, মানে কি বলা যায়, যে ও যে পরিমাণ সতেজ আছে মনে হয় যে কিছুক্ষণ আগে বাগান থেকে পেড়ে আনলো। এই অংশটা কি একটু আনসার করবেন? আসলে আমাদের দেশে তো ফল চাষের যে বাণিজ্যিকরণ, এটা তো অতীতে ছিল না। তো এখন বাণিজ্যিকরণ হয়েছে। এখন যদি আপনি আম চান, সাপোজ এখন যদি আপনি আম খেতে ইচ্ছা করছে, তো বছরে যে কোনো সময় আপনি আম সংগ্রহ করতে পারবেন। কিন্তু আগে কিন্তু আমাদের এই ফলের দোকানগুলোতে বিদেশি ফলেরই প্রাচুর্য ছিল। তো আপনি কোথাও বেড়াতে যাবেন, তো আপনার হাতের কাছে যে ফলের দোকানটা আছে, সেইখানে যে ফলটা আছে সেটাই তো আপনি নিয়ে যাবেন। আপনার দেশি ফল থাকলে আপনি দেশি ফল অবশ্যই নিয়ে যেতেন। এখন তো মানুষ অভ্যাস গড়ে উঠেছে যে আম নিয়ে যাচ্ছে, পেয়ারা নিয়ে যাচ্ছে, লিচু নিয়ে যাচ্ছে। তো আগে তো এভাবে আসলে বাণিজ্যিক হতো না, এটা খরপোশের কৃষি ছিল। খরপোশের যখন কৃষি ছিল তখন আপনি বড় বড় মেগা মার্কেটে, এখন যে কোনো আপনি ইয়েতে যান, সুপার শপে যান, দেখবেন আমার দেশি ফল পাচ্ছেন, দেশি ফল পাচ্ছেন। তো এখন আমাদের এটা হচ্ছে কালচারালি, এটা অতীত থেকে চলে আসছে। সেই জায়গায় আমাদের দেশি ফল নিয়ে যখন আমরা যাব, যেদিন যাব সেই দিনও সামনে আমাদের আছে। এবং আসলে স্যার, আমি যদি আমার ছোট নিজের জীবনের একটা অভিজ্ঞতা আপনাদের মানে বলি, কেন যেহেতু আমি বরিশালে বড় হয়েছি, কখনো পেয়ারা, কাঁঠাল, মানে নারকেল, ডাব এগুলো কিছু কখনো কিনতে হয়নি। ঢাকায় আসার পর আমি প্রথম রিয়েলাইজ করলাম যে আসলে এই ফলগুলো, বড়িটা, এগুলো কিনতে হয়। জামরুল, কারণ যেহেতু আমাদের আশেপাশে সবার বাড়িতে এটা আছে, জামরুল, সপেতা, কখনো এগুলো কেনার প্রয়োজন হয়নি। তার মানে এইটাও একটা আসলে কালচারাল বিষয়, যে তখন আসলে কোথাও গেলে, কারণ সবার বাড়িতে তো দেশি ফল আছেই, তারা মনে করতে যে বিদেশি ফলটা নিয়ে যায়, কারণ সেটা আসলে তার বাড়িতে নেই। এই ধারণা থেকে আমার মনে হয় সেটা ছিল। এখন আসলে বিশাল পরিবর্তন, দেশি ফলের মর্যাদাও বেড়েছে। আপনি যে জামের কথা বললেন, সেই জাম আমার এই যে আমাদের যে ফল মেলা, সেখানে যান, আপনি 400 টাকা কেজির নিচে আপনি জাম পাবেন না। জি স্যার, এই যে দামের কথাটাতে বলতে যাচ্ছি যে আমাদের মাঝে মাঝে মনে হয় যে হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে দেশি ফলের দাম। এটাকে কিভাবে নিয়ন্ত্রণ, আমাদের হোক, যে কোনো অংশের হোক, মানে সবার কি হাতের নাগালের ভেতর আছে কিনা? আসলে দেশি ফল আপনাকে, যে আপনি যদি শহরের বাসিন্দা হন, তাহলে আপনি যদি আমলকি খেতে চান, আমলকির যে বাণিজ্যিক বাগান, সেই বাগান এখনও ওই রকমভাবে শুরু হয়নি। তাহলে আপনার বসত বাড়ির আঙিনায় যে আমলকি গাছটা আছে, সেই গাছের ফলটাই হয়তো নিউ মার্কেটের সামনে অল্প একটু এসে আছে। তো ফল অল্প একটু, চাহিদা অনেক বেশি। তো চাহিদা এবং যে সাপ্লাই, এই চাহিদা এবং সাপ্লাইয়ের সাথে এইটা করতে যায়, সমন্বয় করতে যায়। কিন্তু দেশি ফলগুলার, মানে অপ্রচলিত যে দেশি ফলগুলো আছে, যেগুলো বাণিজ্যিক বাগান নেই, সেগুলো কিন্তু মূল্য অনেক বেশি।
স্যার যে সময় আসলে আমাদের মানে ধরেন গ্রীষ্মকালীন যে ফলগুলো আছে যেগুলো উৎপাদন এবং বাণিজ্যিকভাবে আসলে সেটার উৎপাদন হয়, সেটার কি একটা দাম ধরে দেওয়ার কি কোনো তালিকা আছে যে এই দাম এতই হবে, তাহলে বাজারে আসলে আমরা দেখবো যে সবসময় যেখানেই যাচ্ছি না কেন একই দামে সেই ফলটা আমরা পাচ্ছি। আমরা জানি রমজানের সময় তরমুজের বাজার নিয়ে বেশ বড় উত্তপ্ত বাজার ছিল। আমি তো মনে করি যে এখন যে এই যে মানে যে বাজার ব্যবস্থা এখন, সেই বাজার ব্যবস্থা তো আসলে নির্ধারিত হয় হচ্ছে যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে। তো সেইখানে যদি আপনি বাধা দেন, সরকারের ভূমিকা শুধু এখানে আইন শৃঙ্খলা দিবে, কিন্তু পণ্যের মূল্য নির্ধারণ হবে যে আপনার সাপ্লাই এবং আপনার চাহিদার উপরে। তো সেই জায়গায় যদি আমরা দাম একটা বেঁধে দিই, সেটা কিন্তু কার্যকরী করা কঠিন, সেটা কার্যকরী করা কঠিন। আমাদের দেশে সমস্যা হয়েছে যে আমাদের যে উৎপাদনকারী, এই উৎপাদনকারীর কাছে আসলে সঠিক তথ্যটা থাকে না যে কোনটা ভবিষ্যতের চাহিদা, আগামী মৌসুমে কোন ফলের চাহিদা কতটুকুন হবে। এই যে তথ্য না থাকার কারণে মানে উৎপাদনের প্রাচুর্য বেড়ে যায়। যেমন পেয়ারা বলেন, ড্রাগন বলেন, এই সমস্ত ফল দেখা যাচ্ছে যে চাহিদা কতটুকু, এটা সঠিক তথ্য কিন্তু চাষির কাছে নেই। এই জায়গাতে আমাদের হয়তো মধ্যস্বত্ব ভোগী যারা, তাদের সবসময় একটা অসৎ একটা মানে সাইকোলজি থাকে, সবসময় চাষিকেই তার মানে ঠকাতে চায় আর কি। এই জায়গাটাতে এই নোটে আমরা মনে হয় যে আমাদের আজকের অনুষ্ঠানে এইখানে আমাদের শেষ করতে হবে, কিন্তু আমরা চাই চাষি ভাই যারা আসলে আমাদেরকে এখানে নিয়ে এসেছে, যাদের জন্য আসলে আজকের অনুষ্ঠানটা বাংলাদেশে যে পর্যায়ে আমরা আছি, তারা যেন তাদের প্রাপ্যটা পায়, সেই জায়গা থেকে আমরা বলতে চাই। এবং আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আপনি স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন। সকালের বাংলাদেশের সংবাদ আয়োজন এ পর্যন্তই আজকের জন্য। শুভ সকাল।